ভারতীয় গণমাধ্যম যা প্রচার করছে তার শতভাগ মিথ্যা, শতভাগ প্রোপাগান্ডা। এখনকার ঘটনা উল্লেখ করে ছবি দেখাচ্ছে ৫ আগস্টের আগের। ব্যাপারটা সম্পূর্ণ রাজনৈতিক। শেখ হাসিনা ছিল ভারতের একটা পুতুল সরকার, তো ভারত যা চাইতো শেখ হাসিনার কাছ থেকে সেইভাবে চলতো। বাংলাদেশের সঙ্গে ভারতের যে বৈরী সম্পর্ক তৈরি হতে যাচ্ছে ভারতের কারণে, ঠিক একই রকমভাবে নেপালের সঙ্গেও ভারতের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, নেপালের কারণে নয়, ভারতের কারণে। বাংলাদেশের গণমাধ্যম প্রোপাগান্ডায় বিশ্বাস করে না, আমরা প্রোপাগান্ডায় বিশ্বাস করি না, আমরা মিথ্যা প্রচারণায় বিশ্বাস করি না। বাংলাদেশের গণমাধ্যম যেটা করবে বা করা দরকার, সত্য সংবাদ প্রকাশ করা। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রচুর মিথ্যা ও ভুল সংবাদ প্রকাশ করা হচ্ছে। ভারতীয় রাজনীতিবিদরাও বলছেন একই সুরে, এখানে হিন্দুরা খুব খারাপ অবস্থায় আছে, শত শত হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, এইরকম নানান মিথ্যা প্রচারণা করা হচ্ছে। কিন্তু কেন ভারতীয় মিডিয়া এই প্রোপাগান্ডা চালাচ্ছে? বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাবেক সহকর্মী ও বর্তমানে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে। ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। মর্তুজা ভাই, ভারতীয় মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে, এই প্রোপাগান্ডার পুরোটাই কি মিথ্যা প্রচারণা নাকি এর কিছু সত্যতা রয়েছে? এই প্রশ্নের উত্তর তো হ্যাঁ বা না দিয়ে দেয়া যাবে না, এর একটা ব্যাখ্যা দরকার। প্রথমত কথা, যে বাংলাদেশে কি হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে নাকি ভারতীয় গণমাধ্যম যেটা প্রচার করছে তার পুরোটাই অসত্য, পুরোটাই প্রোপাগান্ডা? এর প্রথমে হানার জায়গাতে যদি আসি, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের পতনের জন্যে, শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, রক্তাক্ত গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগের পক্ষ হয়ে যারা ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে, তার বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছে তাদের একটা তীব্র রাগ ছিল, তীব্র ক্ষোভ ছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের উপরে আক্রমণ হয়েছে, কারো কারো বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই তথ্যটা সম্পূর্ণরূপে ভুল। কারো কারো বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মুসলিম কর্মী বা সমর্থকের বাড়ি যেমন ভাঙচুর করা হয়েছে, আওয়ামী লীগের হিন্দু কর্মী বা সমর্থকদের বাড়িও ভাঙচুর করা হয়েছে। তবে সেটা সংখ্যায় এমন না যেটা নিয়ে একেবারে খুব বড় রকমের হইচই ফেলে দেওয়া যায়। অধিকাংশ জায়গায় ভাঙচুর বা আক্রমণের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের নেতা হিসেবে। খুব সামান্য সংখ্যক জায়গাতে ঘটনা ঘটেছে হিন্দু বলে। সংখ্যালঘুরা, সংখ্যায় যারা কম, তাদের উপরে তাদের নানা রকমের টানাপোড়েন থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতাটা আছে, তবে তুলনামূলকভাবে বাংলাদেশের সেই বাস্তবতাটায় হিন্দুরা তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে আছে। এই যে ছোটোখাটো আক্রমণের কথা বলছি, ১.৫ দশকের বেশি আওয়ামী লীগের শাসন চলেছে, শেখ হাসিনার অপশাসন চলেছে। শেখ হাসিনার সেই অপশাসনের সময়েও এরকম ২-৪টি ঘটনা ঘটেছে, অর্থাৎ কিছু ঘটনার সত্যতা আছে। এখন প্রশ্ন আসে যে ভারতীয় গণমাধ্যম কি প্রচার করছে এবং সেই প্রচারের কতটা সত্যি। ভারতীয় গণমাধ্যম যা প্রচার করছে তার শতভাগ মিথ্যা, শতভাগ প্রোপাগান্ডা। ভারতীয় গণমাধ্যম কি প্রচার করছে? যেখানে শত শত হিন্দুকে হত্যা করা হয়েছে, এর সামান্যতম কোনো সত্যতা নেই। ভারতীয় গণমাধ্যম প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা খুব খারাপ আছে, যার সামান্যতম কোনো সত্যতা নেই। কিভাবে প্রচার করছে দেখেন, ভারতের একটি স্যাটেলাইট চ্যানেলে দেখলাম তারা প্রচার করছে, সেটা প্রথম সারির স্যাটেলাইট চ্যানেল, তারা প্রচার করছে যে বাংলাদেশে হিন্দুরা খারাপ আছে, কয়েকজনের বক্তব্য প্রচার করছে। ভারতীয় গণমাধ্যম যে সবচেয়ে বড় মাপের অপরাধ করছে একটা দেশের বিরুদ্ধে, এটা আনএথিক্যালও বলছি না, আমি অপরাধ বলছি। তারা একজনের বক্তব্য প্রচার করছে, একজন হিন্দু যুবকের বক্তব্য প্রচার করছে যে আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি। এই বক্তব্য যখন প্রচার করছে তখন টেলিভিশনের স্ক্রিনকে তারা 2 ভাগে ভাগ করেছে, ভাগ করে আরেক ভাগে দেখানো হচ্ছে ৫ আগস্টের আগে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, বিজিবি ছাত্র জনতার উপরে যে আক্রমণ করেছিল,
একটা রক্তাক্ত বাংলাদেশ তৈরি করেছিল, একটা আগুনের বিভীষিকাময় বাংলাদেশ তৈরি করেছিল। ভারতের গণমাধ্যমগুলো এখনকার ঘটনা উল্লেখ করে ছবি দেখাচ্ছে 5 আগস্টের আগের, এবং ভারতের প্রথম সারির যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল এই কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যাদের, তারা এই কাজগুলো করছে। এই সমস্ত চ্যানেলেরই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো, তারা এই কাজ করছে। আনন্দবাজারের মতো পত্রিকা এই কাজ করছে, এবিপি আনন্দের মতো স্যাটেলাইট চ্যানেল এই কাজ করছে। তার মানে হচ্ছে তারা শতভাগ প্রোপাগান্ডা চালাচ্ছে। আর এই শতভাগ প্রোপাগান্ডা যে, তার আমি যদি 2-3টি উদাহরণ দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন, ভারতের বর্ধমান জেলার একটি মন্দির, সেই মন্দিরটি হিন্দুদের মন্দির। সেই মন্দিরের একটি ভিডিও প্রচার করা হচ্ছে, ভারতীয় গণমাধ্যম প্রচার করছে, RT ইন্ডিয়া সহ বহু গণমাধ্যম প্রচার করছে। সেই প্রচার করে তারা দেখানো হচ্ছে সেই ভিডিওটিতে কালী প্রতিমার মন্দির, কালী প্রতিমা, সেই কালী প্রতিমার মাথা ধরে টানা হেঁচড়া করে ভাঙচুর করা হচ্ছে, এই ভিডিওটি প্রচার করা হচ্ছে। তাহলে এই ভিডিওটি সত্য না মিথ্যা? সত্য। ভিডিওটি সত্য। বলা হচ্ছে এটা বাংলাদেশের ভিডিও, বাংলাদেশের মন্দির ভাঙচুর করা হচ্ছে, সেটা হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব, তারা যখন এই তথ্য যাচাই করতে গেল, তারা এটা যাচাই করতে গিয়ে দেখল যে ওই মন্দিরটি ভারতের বর্ধমান জেলার সুলতানপুরে অবস্থিত। ভারতের বর্ধমান জেলার সুলতানপুরে, বাংলাদেশের কোনো এলাকায় নয়। এবং ওই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে যে একটি মন্দির, সেখানে 12 ফুট উচ্চতার একটি কালী প্রতিমা রাখা হয়, এবং সেই কালী প্রতিমাটির কিছু কিছু অংশ আস্তে আস্তে করে ভাঙা হয়। 12 বছর ধরে ভাঙা হয়। 12 বছর ধরে ভেঙে ওই কালী প্রতিমা বিসর্জন দেয়া হয়। যেদিন বিসর্জন দেয়া হয় সেই দিন আরেকটি 12 ফুট উচ্চতার কালী প্রতিমা সেইখানে প্রতিস্থাপন করা হয়। এটা তাদের ধর্মীয় রীতি, এটা তাদের প্রার্থনার রীতি, এটা তাদের বিসর্জনের রীতি। ওই ভিডিও চিত্রটি ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের মন্দির হিসেবে সেটাকে প্রচার করছে, এবং ভারতীয় জনগণ সেটা বিশ্বাস করছে যে এই যে দেখো বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে। কি মন্দির? কালী প্রতিমা ভাঙা হচ্ছে। তো এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারটার কারণে ভারত এক ধরনের ঘৃণা ছড়াচ্ছে। আরেকটি ভিডিও বাবা বেনারস নামক একটি আইডি সহ ভারতের অসংখ্য এক্স আইডি থেকে প্রচার করা হয়েছে। সেখানে দেখা যায় যে, দেখানো হচ্ছে যে এই দেখো বাংলাদেশে মন্দির ভাঙচুর করা হচ্ছে। ডিসমিস ল্যাব তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান, তারা এটা অনুসন্ধান করতে গিয়ে দেখলেও এটা বাংলাদেশের সিরাজগঞ্জের একটা প্রত্যন্ত চরাঞ্চলের একটি মাজার ছিল, সেই মাজার ভাঙচুরের ছবি। এই মাজারটি ভাঙচুর করা হয়েছিল 29শে আগস্ট। আর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি প্রচার করা হয়েছে 1 ডিসেম্বর। প্রচার করে বলেছে এই যে বাংলাদেশে মন্দির ভাঙচুর করা হচ্ছে, আসলে ওটা মাজার ভাঙচুরের ছবি। এগুলো তথ্য প্রমাণ সাপেক্ষ, কিন্তু আমি বলে দিচ্ছি যে আর কেউ প্রমাণ করতে, এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, ভারতীয় বন্ধুরা চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করলে এটা প্রমাণ করা যাবে যে এটা কোন সময়ের ছবি। তার মানে দুটি ঘটনা বললাম। তাদের প্রোপাগান্ডা, আপনি যে প্রশ্ন করলেন যেটা কি পুরোই প্রোপাগান্ডা নাকি এর কোনো সত্যতা আছে, মানে এর কোনো সত্যতা নাই। শুধু সত্যতা নয়, আংশিক সত্য জিনিসকেও অনেক ক্ষেত্রে অনেকে মিথ্যা, অনেকে পুরো সত্য হিসাবে প্রমাণ করতে চায়। কিন্তু ভারতীয় গণমাধ্যম যেটা করছে, শতভাগ অসত্য মিথ্যা সংবাদকে তারা একেবারে সম্পূর্ণরূপে উল্টে দিয়ে মিথ্যা সত্য সংবাদে পরিণত করতে চাইছে। ভারতীয় গণমাধ্যম ঠিক কি, এই জায়গাতে আমি আসবো আসার আগে আরও একটু দুটি উদাহরণ দিই আপনাকে। আমি আপনার এই প্রশ্নের উত্তরে আমি আসবো। ধরুন, চট্টগ্রামের যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হলো, ইসকন মূলত এই হত্যার জন্যে যদি অভিযুক্ত করা হয় তাহলে অভিযোগ ইসকন সদস্যরা, কারণ যে এলাকাটিতে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে ওই এলাকায় ইসকন সদস্যরাই অবস্থান করছিলেন। সুতরাং প্রমাণ হওয়ার আগে আমি বলছি না যে ইসকনই হত্যা করেছে, কিন্তু ঘটনা প্রবাহ প্রমাণ করে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসকনেরই জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অভিযুক্ত যদি করতে হয় তাহলে তাদেরকেই করতে হবে। তো এই সাইফুল ইসলামকে যখন হত্যা করা হলো, সাথে সাথে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করতে শুরু করলো যে সাইফুল ইসলাম ছিল এই চিন্ময় কৃষ্ণ দাসের, অর্থাৎ ইসকন নেতা, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী,
যেহেতু সাইফুল ইসলাম চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন, সেই কারণে মুসলিমরা এই আইনজীবীকে পিটিয়ে হত্যা করেছে। হিন্দু চিন্ময় কৃষ্ণের আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম, এটা তারা দাবি করে প্রচার করছে যে এই কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে, দেখো শতভাগ অসত্য, সামান্যতম কোনো সত্যতার সঙ্গে নাই। আরেকজন আইনজীবী রমেন রায়, তিনি শাহবাগ এলাকাতে আক্রান্ত হয়েছিলেন, তার মাথায় কেউ একজন বাড়ি দেয়। সেটাকে ভারতীয় গণমাধ্যম, সেটা ইন্ডিয়া টুডে বলেন, এনডিটিভি বলেন, আর এবিপি আনন্দ বলেন বা অন্যান্য যা কিছু বলেন, সবাই এটাকে প্রচার করছে এইভাবে যে রমেন রায় ইসকন, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিল। এই আইনজীবী থাকার কারণে তার উপরে আক্রমণ করা হয়েছে, সে এখন কমায় আছে, যার সঙ্গে মানে সত্যতার সামান্যতম কোনো সম্পর্ক নেই। রমেন রায়ের উপরে আক্রমণ হয়েছে সেটা সত্যি, কারা আক্রমণ করেছে সেটা এখনো জানা যায় না, কেউই বুঝতে পারছে না যে কারা করেছে। তদন্ত হয়তো সত্যটা বের হয়ে আসবে। এর চেয়ে বড় সত্য নেই যে রমেন রায় ইসকন নেতা, সাবেক ইসকন নেতা এই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন না। চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তার কোনো রকম কোনো সম্পর্ক নাই। তিনি চট্টগ্রামে, এটা ঢাকায় শাহবাগে ঘটনা ঘটছে। এই যে মিথ্যা সংবাদ প্রচার করছে, এটা সম্পূর্ণরূপে উদ্দেশ্যমূলক। ধরুন একজন ভারতীয় যুবককে দেখানো হচ্ছে সে বাংলাদেশে এসেছিল, তাকে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা ওই যুবকের সন্ধান করতে গিয়ে কোনো সন্ধান পাচ্ছি না, এটা মনে হচ্ছে একটা কাল্পনিক কাহিনী প্রচার করা হচ্ছে। কিন্তু এই সংবাদ আপনি ভারতীয় গণমাধ্যমে কোথাও দেখবেন না যে ভারতের যে মানুষ যারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কাজ করেন, চাকরি করেন, গার্মেন্টস সেক্টরে আছেন, বিজ্ঞাপন এজেন্সিতে আছেন, আরও অনেক জায়গাতে আছেন, অনেক সংখ্যক, সঠিক সংখ্যা আমি জানি না, কেউই হয়তো জানে না, কয়েক হাজার তো বটেই, আরও বেশি, অনেক বেশি হতে পারে। তাদের কারো কাছ থেকে কিন্তু আপনি অভিযোগ পাবেন না যে বাংলাদেশে আমি খুব বিপদে আছি, বাংলাদেশে আমার উপরে আক্রমণ হয়েছে, বাংলাদেশে আমাকে মারা হচ্ছে, এরকম কোনো অভিযোগ কোথাও পাবেন না। তার মানে হচ্ছে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ধর্মীয় বিদ্বেষ ছড়াতে চাইছে, একটা বাংলাদেশ বিরোধী ঘৃণা ছড়াতে চাইছে, এবং সেটা সম্পূর্ণরূপে উদ্দেশ্যমূলকভাবে তারা এই প্রচারণা বা প্রোপাগান্ডাটা চালাচ্ছে, যে প্রচারণা বা প্রোপাগান্ডার সঙ্গে সত্যতার কোনো সম্পর্ক নাই। আবারও বলছি, সত্যতার কোনো সম্পর্ক নাই, কারণ তারা সত্য তথ্য দিয়ে কোনো সংবাদ প্রচার করছে না। একজন সংবাদকর্মী হিসেবে আপনার কাছে কারণ কি বলে মনে হয়? এই যে ভারত এই প্রচারণাটা চালাচ্ছে, ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, ভারত হিন্দু প্রধান দেশ, মুসলিমরা হিন্দুদের উপরে আক্রমণ করছে, এটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ভারত। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ন্যারেটিভটা সম্পূর্ণ ভুল। এখানে ধর্মীয় দৃষ্টিকোণের কোনো ব্যাপার নাই, এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নাই, ব্যাপারটা সম্পূর্ণ রাজনৈতিক। বাংলাদেশে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা ছিল ভারতের একটা পুতুল সরকার, তো ভারত যা চাইতো শেখ হাসিনার কাছ থেকে সেইভাবে চলতো। তো শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রেখেছিল ভারত, ভোট ছাড়া, জনগণের সমর্থন ছাড়া টিকিয়ে রেখেছিল ভারত। তো সেই শেখ হাসিনা সরকার আকস্মিকভাবে পতিত হয়েছে, তাদের পতন ঘটানো হয়েছে, হাজার দেড়েক মানুষকে হত্যা করে পতন হওয়ার আগে সে ভারতে পালিয়ে চলে গেছে। এখন শেখ হাসিনা সরকারের যে আকস্মিকভাবে এখানে পতন হলো, এটা শেখ হাসিনা এবং তার দোসররা যেরকম বুঝতে পারছে না, মেলাতে পারছে না, মেনে নিতে পারছে না, ঠিক একই রকমভাবে ভারতের আচরণেও মনে হচ্ছে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, তারা হতবিহম্বল হয়ে গেছে, যে আমরা যাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিলাম, যে আমাদের লোক, তার এইরকম আকস্মিক পতন হয়ে গেল, আমাদের রাজনীতিবিদরা বুঝলো না, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বুঝলো না, আমাদের ব্যুরোক্রেসি বুঝলো না, মানে ভারতের ব্যুরোক্রেসি বুঝলো না, ভারতের গোয়েন্দা সংস্থা বুঝলো না, এটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ওই মেনে নিতে না পারার কারণে পুরো বিষয়টিকে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামনে এনেছে, যেটা হিন্দু এবং মুসলমানের ব্যাপার। ভারতের আচরণের কারণে শুধু যে বাংলাদেশেই এক ধরনের ভারত বিদ্বেষী অবস্থা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে, তাই নয়। যেমন বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, নেপাল হিন্দু প্রধান দেশ,
বাংলাদেশের সঙ্গে ভারতের যে বৈরী সম্পর্ক তৈরি হতে যাচ্ছে ভারতের কারণে, ঠিক একই রকমভাবে নেপালের সঙ্গেও ভারতের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, নেপালের কারণে নয়, ভারতের কারণে। নেপালও হিন্দু প্রধান দেশ, ভারতও হিন্দু প্রধান দেশ, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা বৈরিতা তৈরি হয়েছে। কারণ নেপাল বিষয়েও ভারত এই একই রকমের প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছিল, বাংলাদেশ বিষয়েও এই একই রকমের প্রোপাগান্ডা চালাতে গিয়ে সে ওই নিজের ক্ষত, নিজের কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা, ব্যর্থতা এটা ঢাকতে গিয়ে বাংলাদেশ বিষয়ে সে এই প্রোপাগান্ডাটা চালিয়ে বাংলাদেশের এক ধরনের ইমেজের ক্ষতি করার একটা চেষ্টা করছে বাংলাদেশ যাতে কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের সরকার যাতে একটা স্টেবল জায়গাতে যেতে না পারে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। বাংলাদেশের মিডিয়া এবং সরকার কিভাবে ভারতের ছড়ানো এসব প্রোপাগান্ডাকে কাউন্টার করতে পারে? দেখেন, প্রোপাগান্ডার কাউন্টার করা বাংলাদেশের জন্য একটু মুশকিল। এখন প্রোপাগান্ডার কাউন্টার আপনি প্রোপাগান্ডা দিয়ে করতে পারবেন না। ভারতের আচরণগত জায়গাতে এখানে যদি আমি রাজনীতিবিদদের কথা একটু বলি, কাউন্টার করার জায়গা থেকে যেটা ইতিবাচক ছিল শুরুতে, বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পরে ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছিলেন। সেই কথা কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কথা বলেছেন বাংলাদেশ বিষয়ে, সেই কথাগুলো অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে মানানসই। একটি শব্দও তিনি ব্যবহার করেন নাই যেটা বাংলাদেশের প্রতি তার কোনো রকম কোনো অসম্মান প্রকাশিত হয়। আবার মমতা ব্যানার্জির বক্তব্য যদি দেখেন, তিনি বলছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করার জন্য। এখন মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, তিনি যখন কথা বলবেন আমরা তার কথার একটা গুরুত্ব অনুভব করতে চাইব। মমতা ব্যানার্জির কথার একটা জবাব দিয়েছে কংগ্রেস নেতা এমপি শশী থারুর, যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো বলতে কি বোঝায় মমতা ব্যানার্জি সেটা বোঝেন কিনা তার সন্দেহ আছে। আসলেই সন্দেহ আছে। একটা যুদ্ধবিধ্বস্ত এলাকাতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়। যদি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আমাদের এই অঞ্চলে কোথাও পাঠানোর কথা আসে, তাহলে দুটি জায়গার কথা আসবে। ভারতের মণিপুর সহ আরও কিছু রাজ্যে পাঠানোর কথা আলোচনা হবে, আর মিয়ানমারে পাঠানোর কথা আলোচনা হবে, বাংলাদেশ নয়। যেটা মমতা ব্যানার্জি বাংলাদেশ বিষয়ক এই যে কথা বলেছেন, এটা হচ্ছে একটা দেশ সম্পর্কে যদি আপনার শ্রদ্ধাবোধ না থাকে তাহলে এই কথাটা বলা যায়। তো এটা তো গেল রাজনীতিবিদদের প্রতিক্রিয়া। বিজেপির কোনো নেতা এর চেয়েও আগ বাড়িয়ে অনেক ভয়ঙ্কর কথা বলছেন। আগরতলায় বাংলাদেশের দূতাবাস উপ হাইকমিশন আক্রান্ত হয়েছে। মানে কূটনৈতিক শিষ্টাচারে এটা একটা নজিরবিহীন ঘটনা। ভারতীয়রা এই কাজটি করেছে, ভারত সরকার এটাকে ঠেকানোর জন্য যে খুব বড় চেষ্টা করা সেটা করেনি। তো এইরকম একটা জায়গাতে এই যে প্রোপাগান্ডাটা চলছে, এই জায়গাতে বাংলাদেশের করণীয় কী, বাংলাদেশের মিডিয়ার করণীয় কী, বাংলাদেশের সরকারের করণীয় কী? সরকার একটা আলোচনা করবে, প্রতিবাদ করবে। ইতিমধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে সেই প্রতিবাদটি করেছে। গণমাধ্যমের করণীয় কী? গণমাধ্যম ভারতীয় প্রোপাগান্ডার জবাব প্রোপাগান্ডা দিয়ে দিতে পারবে না, কারণ ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার যে ধরন, বাংলাদেশের গণমাধ্যমের গঠন তার সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের গণমাধ্যম প্রোপাগান্ডায় বিশ্বাস করে না, আমরা প্রোপাগান্ডায় বিশ্বাস করি না, আমরা মিথ্যা প্রচারণায় বিশ্বাস করি না। বাংলাদেশের গণমাধ্যম যেটা করবে বা করা দরকার, সত্য সংবাদ প্রকাশ করা, শতভাগ সত্য সংবাদ প্রকাশ করা, কোনো সংবাদ গোপন না করা। ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশের কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে না, কারণ ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের গণমাধ্যমের উপরে চাপ তৈরি করে রেখেছে, যা সম্পূর্ণ অসত্য। কোনো চাপ তৈরি করে রাখেনি, ঘটনাই ঘটেনি, কোনো হিন্দুকে হত্যা করা হয়নি। তো বাংলাদেশের গণমাধ্যম কিভাবে লিখবে যে হত্যা করা হয়েছে? বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে। বাংলাদেশের গণমাধ্যমের আরও দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ভারতীয় প্রোপাগান্ডার বিপরীতে শতভাগ সত্য সংবাদ প্রকাশ করা। কোথাও যদি একটি হিন্দুর বাড়িতে একটি ঢিলও পড়ে, ওই সংবাদও প্রকাশ করা, এবং সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটাও জানানো। আর সরকারের উচিত তথ্য সরবরাহ করা, কোনো কিছুকে অস্বীকার না করা। কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা বলা যে এই ঘটনা ঘটেছিল, এটা আমরা এইভাবে সমাধান করেছি। আর ভারত সরকারের কাছে বলা যে তোমার দেশের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে ক্রমাগতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করছে, তোমরা এটা দেখো। ওই গণমাধ্যম স্বাধীন, ভারতের গণমাধ্যম স্বাধীন ঠিক আছে, কিন্তু একটা দেশ বিরোধী এমন অসত্য সংবাদ প্রচার করা উচিত না, বাংলাদেশ অন্তত অ্যাপিল করতে পারে। আর দেশের গণমাধ্যমকে বাংলাদেশ সরকার বলতে পারে যে ঘটনা ঘটছে, যেভাবে ঘটছে সংবাদগুলো প্রকাশ করা হোক। অর্থাৎ সত্য সংবাদ দিয়ে ভারতীয় প্রোপাগান্ডার মোকাবেলা করতে হবে। এটাই হওয়া দরকার বর্তমান সময়ের গণমাধ্যমের প্রধানতম কাজ। ধন্যবাদ মুর্তজা ভাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য।
দর্শক, যে কোনো ধরনের মিথ্যা প্রচারণা এড়াতে দ্য ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।